এই রিভারের এক সাইডেই এরকম দোকান আছে পরপর। আমাদের ফ্রাইড রাইস চলে এসছে। কেমন লাগছে বলুন? আমার মনে পড়ছে না এমন কোনো সুন্দর মসজিদ এখনো অবধি আমরা দেখেছি বলে, তাই না শ্রেয়া? আর জলের কালারটা দেখুন, আমাদের পিছনে ব্রিজের কিন্তু কালার পাল্টাচ্ছেন। এইখান থেকে একবার ভিউটা দেখুন, দারুণ। এইদিকে দেখুন অনেক কিছু দোকান আছে, হাঁটার সোজা রাস্তা, মানে ভীষণ কালারফুল ব্যাপারটা। এই রাস্তাটায় কিন্তু একজন দেখালেন অনেক, হ্যাঁ হার্ড রক ক্যাফের পিছনেই। এইখানে কিন্তু নাকি অনেক খাবার পাওয়া যায়, মালয়েশিয়ান খাবারই পাওয়া যায়। তো দেখা যাক আমরা কি পাই, চাইনিজ কিছু পেলেও ভালো হয়। লেটস সি। এই স্ট্রিটটা দেখুন অনেক কালারফুল, এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। এই রিভারের সাইডটা ধরে কিন্তু আপনারা হেঁটে যেতে পারেন, অনেক খাবারের দোকান আছে আর খুব কালারফুল। দেখুন এই রিভারের এক সাইডেই এরকম দোকান আছে পরপর। আমরা এই দোকানগুলোর মধ্যে একসাথে বসে পড়েছি। আমরা একটু চাইনিজ খুঁজছিলাম, আমরা এসে থেকে কিন্তু চাইনিজ খাইনি, তাই না শ্রেয়া? এসছি চায়নার জায়গায়। যাই হোক, তা একটু রাইসও হবে এরকম দেখতে, নুডলসটা বাদ দিয়ে। এখানে সব ম্যাক্সিমাম ওই বিয়ার খাচ্ছে, তারপরে বলো পর্কের সমস্ত জিনিসপত্র। তো আমরা তারই মধ্যে একটা মোটামুটি একটা ভালো দোকান দেখে বসলাম। এখানে একটু প্রাইসটা একটু হাই। এক প্লেট ভেজ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস 1 প্লেট 12 রিঙ্গিত নিচ্ছে। চিকেন ফ্রাইড রাইসের প্রাইসটা একটু বেশি। আমরা বললাম মিডিয়াম স্পাইসি দিয়ে একটু করতে। আর আমরা জিজ্ঞেস করলাম যে 1 প্লেট ইজ এনাফ ফর 2 পারসন, বললো ইয়া ইউ ক্যান শেয়ার। তাই জন্য আমরা একটা নিয়ে নিয়েছি। তো এবার দেখা যাক কতটা কোয়ান্টিটি দেয়, কি দেয়। আমাদের ফ্রাইড রাইস চলে এসছে, বেশ কিছুক্ষণ হলো খেতে শুরু করে দিয়েছি, এত খিদে পেয়েছে। এখানে কিন্তু দিয়েছিল এরকম, আমরা ছড়িয়েছি বলে একটু বেশি লাগছে। দামটা হচ্ছে 12 রিঙ্গিত নিল। সেই আন্দাজে কিন্তু উনি বললেন যে দুজনে খেতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে একটু কমই। যাই হোক, এইসব এরিয়াতে দামটা তো একটু বেশি হয়। আর যে ভাই আছে দোকানে দিল সার্ভ করে, তিনি কিন্তু বাংলাদেশি। তো বাংলা শুনতে পেলে বেশ ভালোই লাগে। সে বাংলাদেশের হোক আর যাই হোক, ভারতের হোক, সেটাই। তবে টেস্টটা কিন্তু দারুণ বানিয়েছে, তাই না শ্রেয়া? পুরো চাইনিজ টেস্ট, মানে এরকম টেস্ট বাড়িতে আমার মুশকিলে রাখা আছে। আর এখানে অপশান দেওয়া ছিল কিরম স্পাইসি দেবে, কতটা স্পাইসি করবে। শ্রেয়া একটু বলে দিয়েছিল যে মিডিয়াম স্পাইস করতে, একদম ঠিকঠাক দিয়েছে। আমরা এখন চলে এসেছি মেলাকা শহরেই খুব সুন্দর একটা জায়গায়। জায়গাটা হচ্ছে সেলাত মসজিদ। এটাকে বলা হয় মেলাকা স্ট্রেটস মস্কো। এই যে আমাদের পেছনেই আছে মস্কটা, আমরা এখন যাব। এবং এখানে আসতে গেলে কিন্তু আমরা যেখানে ছিলাম, অর্থাৎ জঙ্কা স্ট্রিট, ডাচ স্কোয়ার, ক্রাইস্ট চার্চ, ওই জায়গাটা থেকে, ওই চৌমাথা থেকে আর কি গ্র্যাব ক্যাব বুক করে নিতে হবে। আর কোনো অপশানস নেই, মানে হাঁটাটাও অনেকটা পড়ে। আর গ্র্যাব ক্যাব খুব সামান্য রিঙ্গিত নেয়, মানে 7 রিঙ্গিত নিল। 7 রিঙ্গিত অর্থাৎ ওই 150 টাকা মতো হবে। তার বিনিময়ে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। এবং এখান থেকে আবার আমরা মেলাকা সেন্ট্রাল ব্যাক করব। কীভাবে করব সেটাও দেখাবো। এখান থেকেই উনি বললেন যে ডাইরেক্ট গ্র্যাব করলেই সুবিধা হবে, 10 রিঙ্গিতে চলে যেতে পারবো, বেকার বাসের জন্য দাঁড়াতে হবে না। কারণ এখান থেকে আপনারা যদি ডাচ স্কোয়ার যান, আবার 7-8 রিঙ্গিত পড়বে, আবার ওখান থেকে বাস 2 পয়েন্ট সামথিং, তো 10 হয়েই যাচ্ছে। তো ডাইরেক্ট গ্র্যাব করাটাই বেটার। আর এখানে সৌন্দর্যতাটা দেখাবো, বলবো সব। চলুন ঢোকা যাক। ইনস্ট্রাকশন সব দেওয়া আছে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এখানে ঢুকতে গেলে কিন্তু এই গেটের সামনেই মেয়েদেরকে বলবে ঢেকে নিতে, মানে কিছু পরাবে আর কি, বোরখা টাইপ বা ওরম কিছু। এখন শ্রেয়াকে দেখাচ্ছি কিরম লাগছে, দেখুন কেমন লাগছে বলুন? আজুয়া টাইপের লাগছে না, খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এরকম আমি দেখেছি যে এরকম ফরেনারদের পড়াতে, কিন্তু এটার জন্য কিন্তু টাকা নেবে। এটার জন্য হচ্ছে 5 রিঙ্গিত নিল। আর আমরা এগিয়ে যাব এখন এই মসজিদের দিকে। তো এটা কিন্তু রুলস। আমাকে বললো যে আপনি ঠিক আছেন, কিছু করতে হবে না। বাট দেখুন ওইখানে একজন আসছেন এরকম সেম টাইপের কাপড় পরে। আর এই মসজিদটা এতটাই সুন্দর, আপনাদেরকে দেখাবো, তাই জন্য এইটা আমরা ছাড়তে পারলাম না 5 রিঙ্গিতের জন্য। যাই হোক, ব্যবহার খুব ভালো। চলো শ্রেয়া, আমি দেখেছিলাম মনে হয় যে ভেতরেও পড়ায়, বাট এখন দেখা যাক গিয়ে। আমাদের তো এগোতে দিল না আর এটা না পড়ে, তাই জন্য এটা নিতেই হলো। আচ্ছা, আপনাদের বাইরের দৃশ্যটা একবার দেখাই। এখানে
এখানে ঢোকার আগে কিন্তু আপনাকে শুজ খুলে যেতে হবে, দেখুন ওইখানে সবাই খুলছে, তো এখানে লেখাই আছে নো শুজ অ্যালাউড। এটা এন্ট্রান্স। দেখুন ট্যুরিস্টদের জন্য কিন্তু ভেতরে ঢোকা নিষেধ, যেখানে প্রেয়ার হয়, প্রেয়ার রুমটায় আর কি, এইখানে এইটা হচ্ছে প্রেয়ার রুম। এখান থেকে আপনাদের যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ভেতরটা, এখানে ট্যুরিস্টরা ঢুকতে পারবে না, কিন্তু এর সামনেটা মানে অসম্ভব সুন্দর। দেখুন এটা কিন্তু জলের ওপর একটা মসজিদ, তো কি দারুণ ভিউটা দেখুন শুধু। আর জলের ওপর এই রকম জলের কালার, এত পরিষ্কার স্বচ্ছ জল, আর তার ওপর এরকম দণ্ডায়মান সাদা মসজিদ, মানে অসম্ভব সুন্দর লাগছে। আমার মনে পড়ছে না এমন কোনো সুন্দর মসজিদ এখনো অবধি আমরা দেখেছি বলে, তাই না শ্রেয়া? এত সুন্দর মসজিদ কিন্তু এখনো অবধি আমরা দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। আর জলের কালারটা দেখুন। আমরা ওই দিকেও যাব, গিয়ে দেখানোর চেষ্টা করব। ওই দিক থেকে কিন্তু আই থিঙ্ক ফটোটা ভালো আসবে উইথ মসজিদ, তাই না? এখানে যেহেতু ক্লোজ, 50 mm এ ফটো তুললে ওই প্লেসটা থেকে আপনারা তুলতে পারেন, খুব ভালো ফটো আসবে যদি ডিএসএলআরে তোলেন। আর এখানে জলের কালারটা দেখুন, অসম্ভব সুন্দর। আর সেখানে এরকম দণ্ডায়মান সাদা মসজিদ, মানে দারুণ, জাস্ট দারুণ। চারপাশটা এত সুন্দর, মানে তো আমার ক্যামেরা অফ করতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে আমরাও দেখি, আপনাদেরও দেখিয়েই যাই। সাইডেও যাওয়ার জায়গা আছে। হ্যাঁ, রাইট রাইট, মুম্বাইতে হাজি আলিতেও দেখিয়েছিলাম, সমুদ্রের মাঝখান দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আমরা হাজি আলি দরগা গেছিলাম। ওটা ছিল দরগা, আর এটা হচ্ছে মসজিদ। মসজিদ আর দরগার ডিফারেন্স হচ্ছে মসজিদে প্রেয়ার হয়, প্রেয়ার করা হয় যেরকম চার্চে প্রেয়ার হয় সেরকমই। আর দরগা হচ্ছে কোনো সাধু ব্যক্তির যে কবরস্থান হয়, সেইটাকে দরগা বানিয়ে রাখা হয়। আর এই দিকটা সূর্য এখন মধ্য গগনে বলা যেতে পারে, আর এই দিকটা চরম সুন্দর লাগছে। কিন্তু একটা জিনিস আমি ফিল করছি এইটা করার পরে, হ্যাঁ, যে এই যে রোদ ব্যাপারটা না, হ্যাঁ, এইটা কিন্তু স্কিনে লাগে কম, মানে মাথায় তো একেবারেই লাগছে না। তা ঠিক, স্কিনে লাগছে, ওই জন্যই প্লাস ধুলোবালি, হ্যাঁ, ওই কারণেই কিন্তু মানে এই ব্যাপারটা, বোরখা ব্যাপারটা এসছে। অ্যাকচুয়ালি এটা মিডল ইস্টের কনসেপ্ট, বোরখা ব্যাপারটা, কারণ ওখানে ধুলোবালি বেশি হয়, সেই জন্য। দারুণ লাগছে। আমাদের ভারতে যে সমস্ত সমুদ্র আমরা দেখতে পাই, তার জলের কালার কিন্তু পুরো ঘোলাটে বা অ্যাশ কালার হয়, এতই ময়লা হয়। কিন্তু এর কালারটা দেখুন জলের, মানে বিদেশে যে কটা সমুদ্র আমি এর আগে ভিডিওতে দেখেছি, সব কটা সমুদ্রেই কিন্তু এরম কালার আমি দেখেছি, কিন্তু এতদিন ভিডিওতে দেখতাম, এখন সামনাসামনি দেখছি, মানে অসম্ভব সুন্দর কালার। বিদেশে এলে এই একটাই দেখার মতো, মানে আপনি কোনো ট্যুরিস্ট স্পট দেখুন বা না দেখুন, আকাশের কালার এবং জলের কালার মানে এত স্বচ্ছ এবং ক্লিয়ার হয়। মানে জলটা দেখুন, মানে ঠিক নীল নয়, সবজে, হ্যাঁ, সবুজিশ ব্যাপার আছে, প্লাস রাইট রাইট, যে কালারটা যারা এডিট করেন জানবেন, এই কালারটা জলের অনেকে ভালোবাসে, মানে নিয়ে আসে, করতে হয় তাদের। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে সমুদ্রের উপর নির্মিত হওয়ায় জোয়ারের সময় ভাসমান মসজিদের মতো দেখায়। এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় 2006 সালে এবং এখানে প্রায় 2000 জন একসঙ্গে নামাজ পড়তে পারেন। আপনারা কিন্তু মসজিদ সেলাতটা দেখে একদম এন্ট্রান্স দিয়ে বেরিয়ে সাইড দিয়ে যদি আপনারা এদিক দিয়ে আসেন, দেখুন
একটা সুন্দর ভিউ পাবেন, যেটা আমরা ওইখান থেকে বলছিলাম, যেটা কিন্তু দারুণ একটা ফটো স্পট হতে পারে। এবং সবাই এসছেও ট্যুরিস্টরা, আমরা এখানেই নামার চেষ্টা করছি। দারুণ ভিউ। ওই দিকটায় অনেকে উঠেছে, ওই দিকটা উঠে কি করে? এদিকটা ওঠে এইখান দিয়ে উঠতে হবে, এইখান দিয়েই ওঠে না? এইখান দিয়েই ওঠা। দারুণ লাগছে। আপনাদের দেখাই এখান থেকে দৃশ্যটা জুম করে। এইটা হচ্ছে মস্ক। তো আমরা ওই মসজিদ সেলার থেকে কিন্তু গ্র্যাব ধরে নিয়েছিলাম 12 রিঙ্গিতের বিনিময়ে। আমরা চলে এসেছি মেলাকা সেন্ট্রালে। এবং একটা কথা বলে দিই, মেলাকা সেন্ট্রালে আসবার সময় কিন্তু আপনাদের ওইখানে নামাবে, কিন্তু যখন ফিরবেন তখন কিন্তু অপোজিট পারে এইখানে চলে আসতে হবে, এখান থেকে কিন্তু টিকিটটা পাবেন। তো আমরা একবার ভেরিফাই করে নিচ্ছি। ফেরার টিকিট কাটাটা বলি, এটা একটু ঝামেলা আছে। যেখানটায় আপনাদের দেখালাম ওখানটা কিন্তু সোজা এন্ট্রি হবে না, আপনাদেরকে এই ঘুরে, বাবা এতটা ঘুরে এন্ট্রি করতে হবে। দেখুন ওইখান দিয়ে ঘুরে এসে এখানে এন্ট্রি। তো আমরা যথারীতি টিকিট কিন্তু কেটে নিয়েছি। এবার কিন্তু আমাদের ক্যাশ লাগলো, মানে ক্যাশ ছাড়া মানে আমাদের ডেবিট কার্ডের কোনো অপশান পেলাম না। ওদের যে লোকাল কার্ড সেই অপশান দিচ্ছে, সেটা তো আমরা অবশ্যই করতে পারবো না। এছাড়া কোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের অপশান দিল না। তো আমরা ক্যাশ দিলাম। প্রথমে একটু নোটটা নিতে অসুবিধা করছিল, আমরা ভাবলাম এই ঝামেলায় পড়লাম, কিন্তু স্টিল তারপরে চেষ্টা করলাম, নিয়ে নিয়েছে। সেমভাবেই পাসপোর্ট নাম্বার লাগলো, নাম লাগলো, ফোন নাম্বার লাগলো। এবং একদম মানে লাস্ট মোমেন্টে আমরা বাসটা ধরেছি। 6টার বাস ছিল, আর সেটা বাইরে দেখলে যদি এখন বুঝতে পারবেন না, খটখটে রোদ একদম। আর সেই 6টার বাসটা কিন্তু আমরা একদম বুক করেছি ওই 6টা বাজতে 10 বা 5-এ। এসেই তাড়াতাড়ি করে এসে যাই হোক বাসটা পেয়ে গেছি। তো এবারের বাসটা একবার দেখাই এরকম। আর যথারীতি সেম একইভাবে আমরা কিন্তু পেছনের সিটটা পেয়েছি। আমার মনে হয় সামনের সিটগুলো না বুক করা থাকে বা হয়ে যায় তাড়াতাড়ি। তো এটা অনলাইনেও আই থিঙ্ক বুক করা যায় বা স্টেশনে এসেও করা যায়। তো অনেকে হয়তো আগে থেকে করে রাখে, তো সেই জন্য সামনের সিটটা কিন্তু পাওয়া মুশকিল যদি আপনারা ইনস্ট্যান্ট কাটেন। কিন্তু আমি বলবো যে পেছনের সিটে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি আসার সময়, জানি না যাওয়ার সময়ও হবে কি না, তো দেখা যাক। আই থিঙ্ক হবে না। আর আরেকটা ভালো জিনিস হয়েছে কি, আমরা যখন এসেছিলাম আমাদের প্যারালালে আমরা ওই পারে বসেছিলাম, আর এই পারে যারা বসেছিল আসার সময় তারা কিন্তু আবার ফিরছে। এবারে উল্টো হয়ে গেছে, মানে আমরা এপারে চলে এসেছি আর ওনারা ওই পারে চলে গেছেন। আর ওনারা কিন্তু হচ্ছে চাইনিজ, তো ভাষার একটা প্রবলেম আছে, ইংলিশ ওনারা বুঝতে পারছিলেন না। তো এক্ষেত্রে কিন্তু কাজ দিল আমাদের গুগল ট্রান্সলেটার। এটা একদম মারাত্মক জিনিস। মানে এখন আমরা মালয়েশিয়ায় ঘুরছি বলে মালয়েশিয়ায় সেরকম কোনোই আপনাদের অসুবিধা হবে না, কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বরং কিছু হবে না। কেন বলছি, কারণ মানে ম্যাক্সিমাম লোকই ইংলিশটা বোঝে, এবং না বুঝলেও মানে অঙ্গভঙ্গিতে মোটামুটি বুঝে যাবে। কিন্তু চায়না লোকেদের সঙ্গে কথা বলতে, চাইনিজ লোকেদের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু আপনাদের গুগল ট্রান্সলেটার মাস্ট ওটা ইউজ করতে হবে, নাহলে খুব বিপদে পড়বেন। আর শ্রেয়া তো মালয়েশিয়ায় এসেই ওর মানে এখানে যেহেতু হিউমিড ওয়েদার, ও বলছে আমার স্কিন খুব ভালো হয়ে গেছে, কিছুই মাখতে লাগছে না। আমিও সত্যি প্রথম দিন থেকে দেখছি মানে স্কিনটা এত ভালো থাকছে, মানে ওয়েদারের জন্য একটুও ধুলোবালি নেই। তো ও তখন থেকেই বলছে চায়না যাবো, চায়না যাবো। তো সেটা একবার টেস্ট করে দেখে নিলাম আমরা গুগল ট্রান্সলেটারে, যে মানে কতটা কি কাজ করছে। তো একদম পারফেক্ট কাজ করলো। মানে গুগল ট্রান্সলেটারটা আপনারা ডাউনলোড করে নেবেন, এটা অনলাইন দিয়ে কিন্তু হবে না, অ্যাপ থেকেই বেস্ট। আর ওখানে গিয়ে প্রতিটা ল্যাঙ্গুয়েজ নামিয়ে রাখবেন, ডাউনলোড করে রাখবেন আলাদা করে। তাহলে কি হবে, ভয়েসটা দিয়ে বললে তখন ভয়েসের ইউজটাও করতে পারবেন, মানে টাইপ করে ট্রান্সলেট করতে হবে না, ভয়েস দিয়ে সরাসরি আপনারা ট্রান্সলেট করতে পারবেন। আপনি ধরুন বাংলায় বললেন, সেটা কিন্তু যে ল্যাঙ্গুয়েজে চাইবে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে, সেটা তাকে শো করলে তারা দেখে আবার তারা যদি উত্তর দেয় সেটাও যদি রেকর্ড করে নেন আপনার ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। তো চলুন এখন বাড়ি ফেরার পালা। এখন তো নিশ্চয়ই 2 ঘন্টা লাগবে, তো ঘন্টা 2 বাদে ফিরে আবার কথা বলছি। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম টিভিএসে। এখান থেকে এখন আমরা LRT ধরবো। কি অবস্থা, এখন বাজে পাক্কা 8:30। আর শ্রেয়া তো দারুণ ঘুম দিয়েছে, কি আর বলবো। আর উল্টো পাল্টা গান করছে, ভুলভাল চাইনিজ বকছে। আমরা মেলাকা থেকে ফেরার পর
মসজিদ জামাকে এলাম এবং সেখান থেকে এখন যাচ্ছি সালোমা ব্রিজ। এটা খুবই সুন্দর একটা জায়গা, মানে সন্ধেবেলা আরও সুন্দর লাগে দেখতে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর মসজিদ জামেক থেকে কিন্তু আমরা এলআরটি ধরে নিয়েছিলাম, এলআরটি ধরে চলে এসেছি কেএলসিসিতে। তো কেএলসিসি মানে হচ্ছে সুরিয়া কেএলসিসি, কেএল সেন্ট্রাল আর কেএলসিসি কিন্তু আলাদা। কেএল সেন্ট্রাল হচ্ছে যেখান থেকে সব ট্রেন অ্যাক্সেস করা যায়, ওটা একটা মানে কুয়ালালামপুর সেন্ট্রাল, শহরের সেন্ট্রাল, যেমন আমাদের সেন্ট্রাল কলকাতা হয়। আর কেএলসিসি মানে হচ্ছে যেখানে সুরিয়া কেএলসিসি অর্থাৎ টুইন টাওয়ার্স অবস্থিত। এই সুরিয়া কেএলসিসি দিয়ে বেরোলে দেখুন আমাদের বাঁদিকে আপনাদেরকে দেখিয়েছি, এই টুইন টাওয়ার্স দেখতে পাবেন। তো আমরা এখন আবার এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি কি মানে দমদমটা যেমন বলা চলে কেএল সেন্ট্রাল, কর্ড লাইন, মেন লাইন সব গিয়ে জয়েন হয়, হ্যাঁ অনেকটা ওরকম ব্যাপার আর কি। রাইট, তো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ওই 10 মিনিট মতো দেখাচ্ছে সালোমা ব্রিজে যাওয়ার জন্য। তো আজকে আমরা ভাবলাম যে মেলাকা শহর সারাদিন ঘুরেছি, মানে এখন খুব টায়ার্ড, আর মোটামুটি সারাদিন ঘোরা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, 11টা নাগাদ কিন্তু সমস্ত ট্রেন বন্ধ হয়ে যায়। 11টার পর কোথাও ফিরতে হলে বা যেতে গেলে কিন্তু আপনাকে গ্র্যাব ধরতে হবে। তো এখন 9:45 বাজে, দেখা যাক ব্রিজে কতক্ষণ লাগে। এটা একটা ওয়াকিং ব্রিজ, সুন্দর আলো জ্বলে, খুব সুন্দর, মানে ফটো সেশনও করা যায়, আমি দেখেছি। এবার লাইভ এক্সপিরিয়েন্স নেব, নিজেও দেখবো এবং আপনাদেরও দেখাবো। এখানে দেখলাম ভুট্টা দিচ্ছে, বিক্রি করছে, মানে ভুট্টা পুড়িয়ে। শ্রেয়া জিজ্ঞেস করলো, দাম বললো 5 রিঙ্গিত, তো অনেকটাই বেশি। আমরা যেখানে পাই 20-30 টাকায়, এবার দেখুন 15 টাকাতেও পাই। ব্যাপারটা হচ্ছে যে আমাদের 15 টাকা মানেই ওদের 5 টাকা, অনেক কম। তো সব জায়গায় কিন্তু 22 দিয়ে ইন্টু করলে হবে না। হ্যাঁ তা ঠিক, হ্যাঁ, এবার কিন্তু সব জায়গায় যদি আমরা তো আর 22 দিয়ে into করে- আমরা তো আর এখানে থাকবো না, না হ্যাঁ, আমরা থাকবো না। একটা বাজেট লিমিট নিয়ে চলছি, আমাদেরকে ওইটাই ভাবতে হবে, কারণ আমরা ওই বাজেটই এনেছি, ইন্ডিয়ান বাজেট এনেছি, সেটা of course। তো আমাদেরকে ওই বাজেটই ভাবতে হবে। কিন্তু এখানকার কিন্তু সেটা ঠিক, হ্যাঁ, ঠিক এখানকার অনুযায়ী কম, কম। কারণ ওরা বলছে অনলি 5 রিঙ্গিত, মানে আমাদের যেমন অনলি 5 টাকা বলি ওরকম। আমরা যেখান দিয়ে যাচ্ছি এর পাশে কিন্তু দেখলাম গোরস্থান, অর্থাৎ মুসলিম কবরস্থান। তো সালোমা ব্রিজ যাওয়ার পথেই এইটা পড়ছে, মানে টুইন টাওয়ার্স থেকে সালোমা ব্রিজ যাওয়ার পথে এই জায়গাটায় উঠলে বাঁ হাতে পড়বে, কিন্তু প্রচুর কবর দেওয়া দেখলাম। আর আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। দেখুন এইটা হচ্ছে সালোমা ব্রিজ, কি সুন্দর লাগছে, মানে সন্ধেবেলা আসার উদ্দেশ্যই এটা। আমরা চাইলেই সকালে পারতাম আসতে, কিন্তু রাতের বেলা আসলে যে এর সুন্দরতা, মানে এই লাইটিংয়ের জন্যই এটা কিন্তু ভালো লাগে। একদিকে হচ্ছে সালোমা ব্রিজ দেখুন এইটা, আর তার উল্টো দিকেই কিন্তু পেত্রোনাস টুইন টাওয়ার্স। তো রাতের মালয়েশিয়া কিন্তু একদম জাঁকজমক, আর নিচে দিয়ে শাঁসা করে গাড়ি চলে যাচ্ছে, তার পাশেই কবরস্থান। আবার তার পাশেই কবরস্থান। এইখান থেকে একবার ভিউটা দেখুন, কি দুর্দান্ত লাগছে, ল্যান্ডস্কেপটা, স্কাই লাইনটা দেখুন, অসাধারণ, আর আলোটা কত তীব্র সেটা ভালো। দারুণ। আর এই ব্রিজের ভেতরের আলোটা, মানে ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো, ওটা আরও দারুণ লাগছে। দেখুন আমাদের পিছনে ব্রিজের কিন্তু কালার পাল্টাচ্ছে, নীল ছিল এখন লাল হলুদ হলো, তো বিভিন্ন ধরনের কালার ফুটিয়ে তোলা হচ্ছে। এই ব্রিজটির নাম রাখা হয় সালোমা ইসমাইলের নামে। তিনি ছিলেন মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী তুংকু আব্দুল রহমানের স্ত্রী। মালয় সংস্কৃতিতে তার বড় অবদান ছিল। এই ব্রিজটির ডিজাইন করা হয়েছে ঐতিহ্যবাহী মালয় সিরি জুনজাং মোটিফে। তো আমরা এখন ঢুকে পড়েছি সালোমা ব্রিজে। দেখুন এখান থেকে কি ভিউটা দারুণ আসছে, আমার পিছনে টুইন টাওয়ার্স দেখা যাচ্ছে, আর সামনেই হচ্ছে সালোমা ব্রিজ, মানে সামনে নয়, আমরা ব্রিজের মধ্যে সবে ঢুকেছি, তাই জন্য এখনও দৃশ্যমান টুইন টাওয়ার্সটা। কি দারুণ লাগছে না শ্রেয়া? দারুণ তো লাগছে, তার দেখো। সঙ্গে আমার একটা গান মনে পড়ছে। কি? ওই যে সে যে পূর্ণিমা রাত ছিল,
সে যে ভালোবাসার Yes. গান ছিল। রাইট, বিদেশে এরকম জিনিস দেখলেই কিন্তু আমাদের ওইগুলো একটু মনে পড়ে তখন। একদমই তাই। মানে আমরা যখন ছোট ছিলাম এগুলো সঙ্গীত বাংলাতে দেখতাম, মানে এইরকম জায়গার এরম টাইপ জায়গায় শুটিং করা হতো, মানে সেগুলোই আর কি নস্টালজিয়া। যাই হোক, এই ব্রিজটার সম্বন্ধে একটু বলে দিই আপনাদের। এই ব্রিজটার একদিকে কাম্পুং বাড়ু আছে আর একদিকে পেট্রোনাস টুইন টাওয়ার্স আছে। এটা কিন্তু কাম্পুং বাড়ু এবং পেট্রোনাস টুইন টাওয়ারকে যুক্ত করে, কানেক্ট করে। আগে কাম্পুং বাড়ু থেকে টুইন টাওয়ার্সে ঘুরে যেতে হতো এবং সময় অনেক লাগতো। এখন কিন্তু এই ব্রিজটার ফলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো দেখুন, ব্রিজটা এখানেই শেষ হচ্ছে। এবং যেরকম আপনাদের দেখিয়েছিলাম, টুইন টাওয়ার্সের সামনেও অনেকে ফটো তুলে দেয়, আইফোন দিয়ে ফটো তুলে দিচ্ছে। আপনারা পেড করে সেই ছবি তুলতে পারেন। এখানেও কিন্তু আপনাকে ফটো তুলে দেবে এবং এখান থেকেও ভিউটা কিন্তু দারুণ আছে। এবং দেখুন, এই ব্রিজটার সব থেকে সুন্দরতা উপভোগ করতে পারবেন এই সময়টা এলে, যার জন্যই আমরা কিন্তু এই সময়টা বেছে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 10টা 5। আপনারা কিন্তু সব ঘুরে টুরে এটা কিন্তু একটা রাতে ছোট্ট করে রাতের প্ল্যানে আপনারা রাখতেই পারেন। আর এই যে আলো চেঞ্জ হচ্ছে, এটা দুর্দান্ত লাগছে, চরম জাস্ট। তো এইখানেই ব্রিজটা শেষ হচ্ছে। আমরা আর ওই দিকটায় যাব না, কারণ আমরা আবার ব্যাক করব টুইন টাওয়ার্সের দিক দিয়ে এলআরটি ধরে মসজিদ জামেকে ব্যাক করব। আমরা চেষ্টা করব 11টার মধ্যে এলআরটিটা ধরার। ব্রিজটা কিন্তু দৈর্ঘ্যে খুব বড় নয়, মানে ছোটই, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর লাইটিং আর সাজানো যে দুর্দান্ত লাগছে। দেখতে দেখতে মালয়েশিয়াতে আমাদের 3 দিন কেটে গেল, আর হাতে রয়েছে 2 দিন। সেই আবার মন খারাপের পালা। যেমন মন খারাপ নিয়ে আমরা মুম্বাই ছেড়েছিলাম, সেরমভাবেই মালয়েশিয়া ছাড়তে হবে এবং আমাদের কাজে ফিরতে হবে। তো এইভাবেই জীবন বয়ে চলে, দিন কেটে যায়, কিন্তু আমরা এই স্মৃতিগুলোকেই জমিয়ে আর কি বেঁচে থাকি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা খুব টায়ার্ড। শ্রেয়া কিছু বলবে? বলবো হচ্ছে যে আবার 2 দিন বাদে সেই পুরনো জীবন চলবে, তো চলবেই। তার মাঝে আবারও যাব, আবারও আপনাদের অনেক দেশ দেখাবো। তাই শেষ মোমেন্টে এটাই বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এক্সপ্লোর গডস ক্রিয়েশনের সাথে থাকবেন, শ্রেয়া অনিন্দর পাশে থাকবেন, আর এভাবেই আমাদের ভিডিও সব জায়গায় ছড়িয়ে দেবেন। আর আমরা আগামীকাল যাব জেন্টিং হাইল্যান্ডসে, সেটা আপনাদের দেখাবো। এবং প্ল্যান আছে যে সেখান থেকে ফিরে আরও কয়েকটা সুন্দর রাস্তা দেখানোর, আপনাদের অনেক কিছু শপিং মলস দেখানোর, এক্সপ্লোর করার। এবং শেষ দিনে একটা বিশেষ, যেরকম আমাদের স্পেশাল থাকেই ওয়াকিং ট্যুর, যেরকম মুম্বাইতে দেখিয়েছিলাম, মানে কোনো জায়গাকে জানতে গেলে কিন্তু মানে সেই শহরের বুকে একদম হাঁটতে হয়। তো সেটা করেই আপনাদের দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়াও ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। আর এমন ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।